মায়ের কোলে গুটি সেটি মেরে শুয়ে আছি আমি। একটু পর পর হেঁচকি তুলে কাঁদছি। মায়ের চোখেও পানি। হয়তো এত বছর পরে সন্তানকে কাছে পেয়ে আবেগে গা ভাসিয়ে দিচ্ছে আর রেখা বেগম। আমি একের পর এক বিচার দিতে থাকি মায়ের কাছে, আর মা চুপচাপ শুনে যাচ্ছে আমার এতদিনের জমানো অভিযোগ। এক মুহূর্তে যেন আমার সব ক্লান্তি কুকুরের ন্যায় উড়ে যায়। তোহাকে ডেকে দাও মেজপা। মেয়েটা আসার পর থেকে সেইভাবেই শুয়ে আছে। বড় জায়ের কথা শুনে চোখ তুলে তাকায় রেখা বেগম। মলিন হাসে বলে, আর একটু ঘুমাক না আপা, মেয়েটা কতকাল শান্তিতে ঘুমায় না কে জানে। আমার পুত্রবধূ আর তোমার মেয়ে এই বাড়িতে থাকবে এখন থেকে। মেজো, এত চিন্তা করছো কেন? কত রাত হয়ে গেল, মেয়েটা এখনো না খেয়ে আছে। সবাই ওর জন্য না খেয়ে বসে আছে। তুমি ওকে তুলে দিয়ে নিজেও খেতে বসো। রেখা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কত শান্তিতে ঘুমাচ্ছে, ডাকতে ইচ্ছে করছে না। তারপরে রেখা বেগম মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য তুহা বলে 2-3 বার ডাকতে আমি হুড়মুড়িয়ে উঠে বসি। আমি এইভাবে উঠাই মা হয়তো কিছুটা ভেবাচাকা খেয়ে গেছে, তাই আমার গালে হাত রেখে বলল, কি হলো মা, ভয় পাচ্ছিস কেন? মায়ের কথা শুনে পিট পিট করে তাকায় তার দিকে। প্রথমে বুঝে উঠতে পারি না আমার বর্তমান অবস্থান কোথায়। মাথায় একটু চাপ প্রয়োগ করতে সবকিছু মনে পড়ে যায়। মা এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, তাই বললাম, হঠাৎ টাকায় ভয় পেয়ে গিয়েছিলাম। সরি আম্মু। আমার কথা শুনে আম্মু হাসে। বিছানা থেকে নামতে নামতে বলল, জলদি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য না খেয়ে বসে আছে। ইস, কি আদরে ভাব আম্মুর কণ্ঠে। সেকেন্ডের মাঝে আমার চোখ ভিজে ওঠে। ইতিমধ্যে বোঝা হয়ে গেছে আমার, ওই বাড়িতে ঠিক যতটুকু অত্যাচার সহ্য করছি এই বাড়িতে তার চাইতেও বেশি ভালোবাসা পাব। এখন থেকে আর সৎ মায়ের চড় থাপ্পড় খেয়ে বা চুলের মুঠি ধরে ঘুম থেকে উঠতে হবে না। নিজের আপন মায়ের আদরে গলার ডাক শুনেই ঘুম ভাঙবে আমার। তখন আম্মু ডাকতে এই কারণে ভয় পেয়ে গেছিলাম, সৎমা কখনো আমাকে ঘুম থেকে ডেকে ওঠাতো না। নিজে থেকে উঠতাম, যদি কখনো উঠতে দেরি হতো তখন তার মুখ থেকে অকথ্য ভাষায় গালাগাল বের হতো, আর তা শুনে ঘুম ভাঙতো আমার। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি সবার গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। সিরিয়াস কিছু নিয়ে তারা আলোচনা করছে মনে হয়। আমি তাই টেবিলের কাছে যেতে কিছুটা স্তম্ভ বোধ করছি। এরই মাঝে হঠাৎ শৈবাল নিজের শরীরে চেঁচিয়ে উঠে বলল, বিয়ে করতে বলেছ, বিয়ে করছি। বাবা কিন্তু সংসার করতে বলেছ কেন? চিনি না, জানি না, এমন একজনকে বিয়ে করেছি, এখন হট করে চাইলেও কি সংসার করা যায় নাকি? আমাকে অন্তত মানিয়ে নেওয়ার সময়টুকু দাও। এরই মাঝে আমি আমার পড়াটাও কমপ্লিট করি। শৈবালের কথা শেষ হতেই পাশ থেকে একজন বলল, হ্যাঁ ভাইজান, শৈবাল তো ঠিকই বলছেন, ছেলেটা এখনো পড়ালেখা শেষ করে নেয়, এর মাঝে বিয়ে, ওকেও একটু সময় দেওয়া উচিত তোমাদের। একজন ভদ্রমহিলা বলল, তোহাও তো ছোট্ট এখনো, ওকে সময় দেওয়া উচিত। কিছুদিন পর মেয়েটার SSC রেজাল্ট বের হবে, তারপর না হয় ওকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলে তোমরা। আমি কিছু না বলে গুটিসুটি পায়ে এগিয়ে যাই টেবিলের কাছে। আমাকে দেখে তারা আলোচনার মাঝ মধ্যে বন্ধ করে দেয়। হঠাৎ আমাকে 12-13 বছরের একটা ছেলে টেনে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড় করিয়ে বলি, ওই যে ডান পাশের কর্নারে যে বসে আছে শ্বশুর উইসু পাটিয়াওরি, তার পাশের জন হলো তোমার আর আমার বাবা দুলাল পাটিয়াওরি, আর সর্বশেষে উনি হলেন গিয়ে আমাদের ছোট চাচু নূপুর পাটিয়াওরি। ওই যে শৈবাল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে উনি তোমার শাশুড়ি সারা পাটিয়াওরি, তার পাশের জন আমাদের মোমরেখা পাটিয়াওরি। ছোট মা তার বাপের বাড়ি আছে, আর ওই যে নীলটি শার্টটি পরা ছেলেটা দেখছো, সে হলো তোমার দেওর শৌকত ভাই, এবার অনার্স 3rd ইয়ারে। তার পাশের জন হলো তোমার স্বামী ফারাদ পাটিয়াওরি শৈবাল, এবার মাস্টার্স লাস্ট ইয়ারে। আরো 2 জন পিছিয়ে আছে, ওরা বর্তমানে বাড়িতে নেই। দীর্ঘ বক্তব্যের পর থামলো ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। এত পিছিয়ে একটা ছেলে এত কথা বলি কিভাবে আল্লাহ? সবার দিকে তাকিয়ে দেখি সবার মিটমাট হাসছে, শুধু শৈবাল বাদে। সে এক মনে বসে খাবার চিবাচ্ছে, যেন ওর চাইতেও গুরুত্বপূর্ণ কাজ আশেপাশে আর একটাও নেই। আমি অবাক চোখে মানুষটাকে পকড় করছি।
গাড়িতে আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো। এখন দেখো আসার পর থেকে একটাও কথা বলেনি আমার সাথে। শৈবালের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরাইয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলি, সবাই পরিচয় তো দিলে, তার নিজেরটা বাদ রাখলে কেন? আমার কথা শুনে সবাই ফিস করে হাসে দেয়। শওকত ভাই হাসতে হাসতে বলল, ওর নাম ডিস্টার্ব, যার কাজ হলো সবাইকে ডিস্টার্ব করা আর কাজের মাঝখানে ব্যাখ্যাত ঘটানো, তাই না মেহেল? তার কথা শুনে ছেলেটা ফুঁসে উঠে বলে, এটা কিন্তু ঠিক নয় বড়, আমি কখনো তোমাকে ডিস্টার্ব করি না। এক কথায় বিনিময়ে আরেক কথা, এভাবে দুজনের খুনসুটি লেগেই থাকে। শাশুড়ি মা আমাকে চোখ দিয়ে ইশারা করলেন যেন আমি শৈবালের পাশের চেয়ারে বসি। আমিও তার কথায় ধীরতি প্রকাশ না করে চুপচাপ তার পাশের চেয়ারে বসে পড়ি। আমার কাজে শৈবাল একবার আমার দিকে তাকিয়ে আবারও খাবার মনোযোগ দেয়। আমাকে একজন একদিন থেকে একটা প্রশ্ন করেছে আর আমি তার উত্তর দিচ্ছি, যার বেশিরভাগ প্রশ্নের সৎমা আর বাবাকে নিয়ে। তারা আমার সাথে কতটুকু খারাপ ব্যবহার করেছে, কেউ তাদের প্রতিবাদ করেছে কিনা, এইসব প্রশ্ন। কথা বলার মাঝে হঠাৎ তারা ভাইয়েরা কথা বলার ব্যস্ত হয়ে পড়ে। আমার দিকে কেউ তাকিয়েনি, কারণে আমি নিচুস্বরে শৈবালকে জিজ্ঞেস করি, আপনি কি বিয়েটা মেনে নেননি? কথাটা শুনে শৈবাল ভ্রু কুঁচিয়ে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে মনোযোগ দেয়। তার কাছ থেকে জবাব না পেয়ে আমি হতাশ হই। মানুষটা কে এরকম যেন গিরগিটির ন্যায় পাল্টে গেল হঠাৎ করে। তোহাকে বড় মাছের পিসটা দিয়ে দাও রেখা। হঠাৎ দুলাল পাটিয়াওয়ারির কথা শুনে আমি চমকে উঠে তার দিকে তাকাই, আরেকবার নিজের প্লেটে তাকাই। ইতিমধ্যে পুরো প্লেট বিভিন্ন আইটেম দিয়ে ভরে গেছে, তাই তড়িৎ বেগিতে তার দিকে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে না না করতে করতে বলি, না না আঙ্কেল, আমি আর কিছু নেব না। আমার কাণ্ডে সবাই হেসে দেয়। ছোট চাচু বলল, কি ব্যাপার বৌমা, নিজের শ্বশুরকে আঙ্কেল ডাকো, নিজের বাবাকেও আঙ্কেল ডাকো, এটা কি ঠিক? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। কি বা বলবো তাকে? শ্বশুরকে বাবা ডাকা বিষয়টা অন্য, কিন্তু নিজের আপন মায়ের দ্বিতীয় বিয়ে করে তার বাবা বলে ডাকবো? আর তাছাড়া সেই মানুষটা বা কি ভাববে? আমার এত ভাবনার মাঝে হিমেল বলল, হাবু, আমি আমার বাবাকে তোমার সাথে শেয়ার করলাম, তুমিও তাকে বাবা বলে ডাকতে পারো। আমি কিন্তু কখনো আমার জিনিস কারো সাথে শেয়ার করি না, তোমার সাথে করলাম, তোমাকে ভালোবাসি বলে। হিমেলের কথা শুনে আমি হেসে ফেলি। আমার কোনো মেয়ে নেই, কথাটা কখনো আমি মানি না মা। কেউ আমাকে কয় সন্তানের পিতা জিজ্ঞেস করলে বলতাম আমার এক মেয়ে এক ছেলে। আমি সবসময় মেনে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট সোনামণি, যাকে আমি সবসময় নিজের কাছে তুলে নিয়ে রাখ। আর এখন দেখো সত্যি সত্যি তুলে নিয়ে আসলাম তোমাকে। ওরা তোমাকে আমাদের সাথে দিতে অস্বীকার করার কারণেই তোমাকে বউ হিসেবে এনেছি, নয়তো আমরা কিন্তু তোমাকে মেয়ে হিসেবে নিয়ে আসতে গিয়েছিলাম। যাই হোক, তাতে কি আমার মেয়ে আমার ঘরে ফিরে এলো তো? মানুষটা কত নির্দ্বিধায় বলে দিল আমার মেয়ে, অথচ যার রক্ত আমার শরীরে বসে সে মানুষটা কখনো অবধি একটিবারও আমাকে আমার মেয়ে বলেনি। ওনার কথা শুনে চোখে অশ্রুরা ভিড় জমায়। অন্তঃপর অশ্রু লুকানোর জন্য নিচের দিকে তাকিয়ে মনে মনে বেছে নিই নিজের পিতাকে। রক্তের সম্পর্ক দিয়ে কি হবে যদি আত্মার সম্পর্ক না থাকে? খাওয়া শেষ, হিমেল আমাকে টেনে নিয়ে আসে, সবার সামনে বলে আসে আমাকে আমার রুমে দেখাতে নিয়ে আসছে। ওর এইসব কাজ দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করেছি। এদিকে তার যত আজ খুবই বকাবকি শেষ নেই। এরই মধ্যে জেনেছি ছেলেটা ক্লাস 9-এ পড়ে, এখনো তার একটা গার্লফ্রেন্ডও নাই। এর জন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করলো। আমরা দুজন হাঁটতে হাঁটতে দোতলায় চলে এসেছি। একটা রুম ক্রস করার পর হঠাৎ রুমের দরজা খুলে শৈবাল বেরিয়ে আসে। হিমেলের দিকে তাকিয়ে বলি, যা গিয়ে পড়তে বস। এখানে কি তোর? শৈবালের ধমক শুনে হিমেল আমার দিকে কাচুমুচু করে তাকায়। শৈবাল আবারও ধমক দিয়ে বলি, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? যেতে বললাম তো। দ্বিতীয়বার ধমক শুনে ছুটে পালায় হিমেল। এতক্ষণ কি হলো সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যখন বোধগম্য হলো তখন আমি তার দিকে তাকিয়ে বলি, এটা কি হলো, ওর সাথে এভাবে কথা বললেন কেন? যাক বাবা, তুমি এত কথা বলতে জানো, এইটাই বা কম কি? এরপর আমার দিকে তাকিয়ে হালকা ঝুঁকে বলি, বিয়েটা আমি মেনে নেয়নি ঠিক, তবে
কোনো ব্যাপার না, মানিয়ে নেব এক সময়। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।